বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে ভয় দেখানো গেছে, 2 গোলে পিছিয়ে দেওয়া গেছে, শুধু হারানো যায়নি। অন্যদিকে সুইজারল্যান্ডকে বাছাই পর্ব সহ টানা 11 ম্যাচে 1 সেকেন্ডের জন্য পিছিয়ে রাখা যায়নি কানসাস সিটিতে। তাই কোয়ার্টার ফাইনালের লড়াইটা চ্যাম্পিয়ন আর আন্ডারডগদের চেয়েও বেশি। একপাশে মৃত্যুর মুখ থেকে বারবার ফেরা মেসিরা, অন্য পাশে কখনো মাথা না নোয়ানো সুইস দেয়াল। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের প্রিভিউ জুবাই নূরের রিপোর্টে। এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে গোল করা গেছে, কাঁপিয়ে দেয়া গেছে, এমনকি 90 মিনিটের খেলায় শেষ 11 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়েও রাখা গেছে, কিন্তু শেষ 82 পর্যন্ত হারানো যায়নি। আর সুইজারল্যান্ডকে বাছাই পর্ব থেকে বিশ্বকাপ টানা 11 ম্যাচে 1 মিনিট নয় 1 সেকেন্ডের জন্য পিছিয়ে পড়তে হয়নি। আর্জেন্টিনা জানে মৃত্যুর দুয়ার থেকে কিভাবে ফিরে আসতে হয়, আর সুইজারল্যান্ড এখনো জানেই না পিছিয়ে পড়ার অনুভূতি কেমন। কানসাস সিটিতে তাই এই লড়াইটা শুধু বিশ্ব চ্যাম্পিয়ন আর আন্ডারডগের নয়, প্রত্যাবর্তনের শক্তির সঙ্গে অটুট প্রতিরোধেরও। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর জয় ছিল সতর্কবার্তা। মিশরের বিপক্ষে সেটি নাটকীয় প্রত্যাবর্তন। তবে নাটকের আড়ালে আছে বড় সতর্কতা। শেষ 8 দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন, মাত্র 9টি লক্ষ্যে মোকাবিলা করেছে আর্জেন্টিনা, কিন্তু সেখান থেকেই হজম করেছে 5 গোল। অর্থাৎ প্রতিপক্ষ খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও এমিলিয়ানো মার্টিনেজের গোলমুখ আগের মতো আর দুর্ভেদ্য নয়। তাই সুইজারল্যান্ড আগে গোল করলে প্রতিবারের মতো ফিরে আসার পথ এবার আরও সরু হতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে বড় আলো অবশ্য এখনো লিওনেল মেসি। 39 বছর বয়সে 8 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম নাম। টানা 6 বিশ্বকাপ নকআউট ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ও আর্জেন্টাইন এই অধিনায়ক। আর একটি গোল তাকে নিয়ে যাবে 1950 বিশ্বকাপে ব্রাজিলের আদেমিরের করা দক্ষিণ আমেরিকান রেকর্ড 9 গোলের পাশে। তবে 2 পেনাল্টি মিস দেখিয়েছে এই বিশ্বকাপে মেসিও মানুষ। যদিও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বাঁ থেকেই এখনো গল্পের শেষ লাইন লেখা হয়। স্কালোনির দলের আক্রমণই সবচেয়ে বড় ভরসা। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল শূন্য থাকার পর টানা 14 ম্যাচে গোল করেছে আর্জেন্টিনা। শেষ 11 ম্যাচের সবগুলোতেই অন্তত 2 গোল। বিশ্বকাপ ইতিহাসের যৌথ দীর্ঘতম ধারা। মেসির পাশে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, সেটাই একাদশের বড় প্রশ্ন। তবে যারাই খেলুন, সুইসদের নিচু ও সংকীর্ণ রক্ষণ ভাঙতে মাঝমাঠে এনজো ম্যাকালিস্টার ও দ্বিপলের গতি বাড়ানোর বিকল্প নেই। কারণ সুইজারল্যান্ড সৌন্দর্যের জন্য নয়, ফলের জন্য খেলে। কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিট গোল না খেয়ে টাই ব্রেকারে জয়, যেখানে নায়ক গ্রেগর কোবেল। রক্ষণে আকানজি, এল ভেদিদের সামনে ঢাল হয়ে আছেন গ্রানিট জাকা ও রেমো ফ্রয়লার। জাকা এবারে বিশ্বকাপে ফাইনাল থার্ডে সর্বোচ্চ 50টি লাইন ব্রেকিং পাস দিয়েছেন। সব মিলিয়ে 75টির বেশি আছে শুধু রদ্রির। আক্রমণে বিল এমবেলার শেষ 17 আন্তর্জাতিক ম্যাচে সরাসরি গোল অবদান 13টি। যদিও কলম্বিয়ার বিপক্ষে শট ছিল না একটিও। আর্জেন্টিনার শট স্টপিং দুর্বলতা তাকে নতুন সুযোগ দিচ্ছে। সঙ্গে ভার্গাস ও এন্দোয়ের গতি আর্জেন্টিনার 2 ফুলব্যাকের পেছনে জায়গা লক্ষ্য করবে। ইতিহাস অবশ্য পুরোপুরি আর্জেন্টিনার পাশে। 7 দেখায় সুইজারল্যান্ডের জয় নেই, আর্জেন্টিনার জয় 5, ড্র 2টি। বিশ্বকাপে 2 সাক্ষাতেই আলবিসেলেস্তেদের সাফল্য। 1966 সালে 2-0, 2014 সালে দি মারিয়ার অতিরিক্ত সময়ে 1-0। দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপে সুইসদের 10 ম্যাচে জয় মাত্র 1টি। অপটাও বলছে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 57.1%। কিন্তু এই ম্যাচের আসল হিসাব কম্পিউটারে নয়, স্নায়ুতে। এক পাশে 8 গোলের মেসি, চ্যাম্পিয়নের স্মৃতি আর ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা। অন্য পাশে কোবেলের গ্লাভ, জাকার মস্তিষ্ক আর কখনো পিছিয়ে না পড়ার বিশ্বাস। এখন দেখার পালা, মেসিরা কি আবার ইতিহাসকে নিজের দিকে টেনে নেয়, নাকি সুইস ঘড়ি থামিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের সময়। জুবায়ের নূর, 71। বিশ্বকাপে দারুণ ছন্দে আর্জেন্টিনা, তারপরও আলবিসেলেস্তেদের আছে বহুমুখী চাপ। মাঠের চ্যালেঞ্জ তো আছেই, মাঠের বাইরে চাপও কম নয়। সংবাদ সম্মেলনে আসে রেফারি আর ফিফা জড়িয়ে খোলামেলা প্রশ্ন, সেসব সামলে আবার দিতে হবে মাঠের খেলায় মনোযোগ। আর্জেন্টিনার শিবিরে এমন নানামুখী চাপ নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে এবার হয়তো অনেকেই চাইবে না আমরা জিতি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামার আগে বলছিলেন লিওনেল স্কালোনি। সমালোচকদের আলাপটা এতদিন ছিল সোশ্যাল মিডিয়া আর পাড়া মহল্লায়। তবে এখন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচকে পড়তে হচ্ছে এই ইস্যুতে খোলামেলা প্রশ্নের সামনে।
আর্জেন্টিনাকে লড়াই করতে হচ্ছে অনেক কিছুর সাথে। একজন আর্জেন্টাইন সমর্থক বলতে পারেন এ কথা। রেফারি আর ফিফাকে জড়িয়ে নানা রকম আলাপ ছড়ানো হচ্ছে আলবিসেলেস্তেদের নামে। সেসবের সত্যতা অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে আর্জেন্টিনা একসময় বিশ্বকাপ জেতে না বলে অনেক রকম হাসি তামাশার শিকার হয়েছে, তারা এখন পাচ্ছে ফিফার সহায়তা। সমর্থকদের কথার তো কোনো শেষ নেই। 2022 কাতার বিশ্বকাপে অবশেষে অপূর্ণতা ঢেকে যায়। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ, এই দৃশ্য দেখার জন্য বেঁচে ছিলেন শত শত আর্জেন্টিনা ভক্ত। স্বাদ মেটে পূরণ হয় স্বপ্ন। আকাশে নীলরা রিল্যাক্স মুডে প্রবেশ করে নর্থ আমেরিকা বিশ্বকাপে। মিশর ম্যাচ দেখার পর যেন ফিরে আসে সব ক্ষোভ। রেফারিং নিয়ে ওঠে কত শত প্রশ্ন, অথচ ম্যাচ শেষের পর বিজ্ঞ রেফারিরা এই ম্যাচ নিয়ে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন। সাবেক রেফারিরা কথা বলেছেন। বেশিরভাগের মন্তব্যে রেফারিং নিয়ে আসলে সে ধরনের কোনো খুঁত চোখে পড়েনি। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যখন গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে, তখনও দলটিকে খেলার বাইরের অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। 1986 সালের পর প্রায় 40 বছর কেটে গেছে। তখনও বলা হতো আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে। আর্জেন্টিনা এমন একটি দল যাকে ঘিরে সবসময় আলোচনা আর বিতর্ক চলতে থাকে। এসব অভিযোগ নতুন কিছু নয়, প্রেস কনফারেন্সে বলছিলেন স্কালোনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়েও আছে কত রকম আলোচনা, সেসবের উত্তর দিয়েছেন স্কালোনি। ভিএআর বা এসব বিষয়ে কারো পক্ষে বিশেষ সুবিধা দেয়া খুবই কঠিন। আর বিশ্বকাপ শুরুর আগে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছিল, নিয়মগুলো সেভাবেই অনুসরণ করা হচ্ছে। এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 10 দলের কেউ ছিল না আর্জেন্টিনার প্রতিপক্ষ। তবে কেপ ভার্দে আর মিশর ম্যাচে যথেষ্ট চ্যালেঞ্জে পড়তে হয়েছে স্কালোনির শিষ্যদের। আর্জেন্টিনা জানে কোনো ম্যাচই আর সহজ নয়। মঈন হাসান, ৭১। বিশ্বকাপের উন্মাদনায় মুখর পুরো আমেরিকা। সেই আবহাওয়াই দেখা মিলল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার একজন সাকিব আল হাসানের। আলোচনা ছিল শুধু ক্রিকেট নয়, উঠে এসেছে বাংলাদেশের ফুটবলের বর্তমান আর ভবিষ্যৎ, বিশ্বকাপের স্বপ্ন, হামজা জামালদের সম্ভাবনা আর দেশের ক্রীড়াঙ্গনের এগিয়ে যাওয়ার প্রত্যাশা। সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে অর্ণব বাপির রিপোর্ট। বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব, মার্কিন মুলুকে উন্মাদনার কমতি নেই। এর মাঝেই দেখা মিলেছে সাকিব আল হাসানের সাথে। কথা হয়েছে দেশের ফুটবল নিয়েও। তিনি এক চিরন্তন কবিতার মতো এখনো সুন্দর, সাবলীল। বিশ্বসেরা অলরাউন্ডার, বহুদিন বাংলার বুক দেখেনি তার মুখ, তবুও তিনি বাংলাতেই আছেন। বাংলাদেশকে নিয়েই ভাবেন, ফুটবলকে ভালোবাসেন। ক্রিকেটের সাকিব তো স্বপ্ন দেখেন জামাল, হামজা, তপুদের দেখানো পথে দেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, অনেকের কাছেই হয়তো অবিশ্বাস্য লাগে। তবে নামটা যখন সাকিব, তখন তিনি আশাবাদী ও আত্মবিশ্বাসী। আপনি কি প্রত্যাশা করেন ক্রিকেটের মতো কখনো বাংলাদেশের ফুটবলটাও বিশ্বকাপ খেলুক? আমি তো অবশ্যই চাই। রিয়েলিস্টিক্যালি যদিও খুব ডিফিকাল্ট আমার মনে হয়, বাট এখন যেহেতু 48টা দেশ খেলে, এবার থেকে শুরু হলো, এই ফরম্যাটটা যদি থাকে কেন সম্ভব হবে না? 32 কান্ট্রিজ যখন খেলতো তখন অনেক বেশি ডিফিকাল্ট ছিল, বাট 48 তো আরও অনেকগুলো দেশ বেশি। সো স্বাভাবিকভাবেই আমি তো আশাবাদী। সাকিব বাংলাদেশে নেই বহুদিন, তার অনুপস্থিতি হরহামেশাই টের পায় ক্রিকেটও। সেই শূন্যস্থান পূরণ করেছেন হামজা। সাকিবের তাতেও কোনো ঈর্ষা বা বিদ্বেষ নেই। তিনি চান স্পোর্টসের হাত ধরে এগিয়ে যাক দেশ। বাংলাদেশের ফুটবলের উন্মাদনা এখন অনেক গুণে বেড়েছে হামজাদের আসার কারণে। সেটাকে কতটা ভালো মনে হচ্ছে আপনার কাছে? যে কোনো স্পোর্টসে আমাদের দেশ যদি ভালো করে, অবশ্যই আমাদের সবারই ভালো লাগার কথা। সো সেক্ষেত্রে আমার জায়গা থেকে ব্যতিক্রম কিছু না। শুধু ক্রিকেট, ফুটবল না, অন্যান্য যে কোনো গেমসই যদি আমাদের বা দেশ ভালো করে, আমার অবশ্যই ভালো লাগবে। সাকিব কিংবা হামজা, তারা বাংলাদেশেরই সন্তান। তারা এদেশের কোটি মানুষের প্রতিনিধি বিশ্বে। তাদের হাত ধরেই জেগে ওঠে লাল সবুজের প্রাণ। যুক্তরাষ্ট্র থেকে অর্ণব বাপি, ৭১। মায়ামিতে রাত ৩টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। বিশ্বকাপের মূল মঞ্চে এটাই প্রথম দেখা দুই দলের। হ্যারি কেইনের অভিজ্ঞতার সামনে আর্লিং হাল্যান্ডের গতি সেমিফাইনালের টিকিট পাবে কে, সেটাই এখন বড় প্রশ্ন। উত্তরটা
খোঁজা হচ্ছে। বিশ্বকাপে 7 গোল করা হাল্যান্ডের সামনে গার্ড মুলারের টানা 5 ম্যাচ গোলের রেকর্ড ছোঁয়ার হাতছানি। ইতিহাস বলছে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও প্রতিযোগিতামূলক লড়াইয়ে নরওয়ে সবসময় থ্রি লায়নদের জন্য বড় বাধা। ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় স্বস্তি হয়ে ফিরেছেন ডেক্লান রাইস ও মার্ক গেহি, তবে লাল কার্ডের কারণে কোয়ান সহ অদ্ভুত ইনজুরিতে ছিটকে গেছেন জর্ডান হেন্ডারসন। অন্যদিকে ভাইরাস শঙ্কা কাটিয়ে শতভাগ ফিট নরওয়ে। কেনের অভিজ্ঞতা নাকি হাল্যান্ডের ক্ষিপ্রতা সেমিফাইনালের টিকিট কেক কাটবে, সেটাই দেখার অপেক্ষা। মাঠের খেলা শেষের আগেই নতুন খেলায় মেতেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যবসা কাকে বলে তার সবটুকু নিয়ে এবার মাঠে 2026 বিশ্বকাপ। 3 লাক্সারিয়াস দেশের লাক্সারির হাইস্ট লেভেলে নিয়ে যেত পরিকল্পনা ফিফার। টিকিট, জার্সি, স্পোর্টস সামগ্রীর পর এবার মাঠের ঘাসও বিক্রি করতে যাচ্ছে ওরা। বিশ্বকাপের ফাইনাল শেষের আগেই মাঠের এক টুকরো করে ঘাস বিক্রির প্ল্যানিং ইনফান্তিনোর ফিফার। এই ব্যবসায় আবারও সাধারণের পকেট কাটা ব্যস্ত সংস্থাটি। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই তো টান টান উত্তেজনা, কোটি কোটি টাকার মহাযজ্ঞ আর কোটি ভক্তের উন্মাদনা। কিন্তু তাই বলে মাঠের ঘাস বিক্রি? হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যবসায়িক বুদ্ধিতে ফিফা এবার যা দেখালো তা দেখে ফুটবল বিশ্বের চোখ চড়ক গাছ। 20 জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে গড়াবে বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। আর সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই মাঠের ঘাস চলে যাবে ধনকুবেরদের ড্রয়িং রুমে। ফুটবল প্রেমীদের আবেগকে পুঁজি করে ফিফা যেন এবার নেমেছে আঙুল ফুলে কলাগাছ হওয়ার মিশনে। বিশেষ রেজিনে স্বচ্ছ আবরণে বন্দি লোগো আর ফাইনালের রেজাল্ট খোদাই করা এক টুকরো ঘাস। সাধারণ কোনো ঘাস নয়, যেন খাঁটি সোনা। মাত্র এক টুকরো ঘাসের বেস প্রাইস কত জানেন? $450, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 55,000 টাকার ওপরে। একেই বলে হাতি মরলেও লাখ টাকা, আর ফিফার ঘাস হলেও 1000 টাকা। শুধু 55,000 টাকাতেই শেষ নয়, পকেটের জোর থাকলে আপনি হতে পারবেন হিরো। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কিপ স্টাব এর সৌজন্যে $3,000 অর্থাৎ প্রায় 4.25 লাখ টাকায় মিলবে হিরো এডিশন, যেখানে ঘাসের সাইজ তো বড় হবেই, সাথে থাকবে গোল্ড প্লেটেড মেটালিক টিকেট আর ক্রিস্টাল ট্রফি। ক্রেতাদের অবস্থা এখন ঠিক শখের তোলা 80 টাকা। তবে মুদ্রার ওপিঠও আছে। যে মাঠের ঘাস নিয়ে এত মাতামাতি, সেই মাঠের মান কিন্তু মোটেও ভালো না। উত্তর ক্যারোলাইনা থেকে উড়িয়ে আনা এই টার্ফের ওপর ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিল ও ফ্রান্সের ফুটবলাররা। তাদের মতে এই মাঠ এতটাই ড্রাই যে স্বাভাবিক পাসিং গেম খেলাই দায়। খেলোয়াড়দের পারফরমেন্সের 12টা বাজলেও ফিফার কিন্তু পৌষ মাস। প্রতিটি সংস্করণের জন্য মাত্র 2026টি টুকরো বরাদ্দ। সব বিক্রি হলে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পকেটে ঢুকবে $1,50,00,000-এরও বেশি। শেষ পর্যন্ত এই 55,000 টাকার ঘাস আমজনতার কপালে না জুটলেও ফুটবল ইতিহাসের অংশ হতে কোটিপতিরা যে হুমড়ি খেয়ে পড়বেন তা বলাই যায়। খেলার মাঠে ট্রফি যারাই জিতুক, ব্যবসায় ফাইনাল ম্যাচে কিন্তু দিন শেষে ফিফাই চ্যাম্পিয়ন। তাজিন খন্দকার, 71। ব্রাজিল শুধু ফুটবলের দেশ নয়, ইতিহাস আর ঐতিহ্যকে কিভাবে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে হয় তারও এক অনন্য উদাহরণ। সান্তোস ফুটবল ক্লাব মিউজিয়ামে সংরক্ষিত আছে ক্লাবটার গৌরবগাথা, কিংবদন্তিদের স্মৃতি আর ফুটবল সংস্কৃতির অসংখ্য নিদর্শন। এমন একটি মিউজিয়াম শুধু অতীতকে তুলে ধরে না, নতুন প্রজন্মের মনেও ফুটবলের প্রতি ভালোবাসা, গর্ব আর স্বপ্ন জাগিয়ে তোলে। পেলে, নেইমারদের স্মৃতি বিজড়িত মিউজিয়ামটি ঘুরে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। সান্তোস ফুটবল ক্লাবের মিউজিয়ামের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব। একটা দেশের ফুটবল ইতিহাস, সংস্কৃতি সবকিছু বেঁচে থাকে একটা মিউজিয়ামের মাধ্যমে। ফুটবল সম্রাট পেলে তার জীবনে কি কি অর্জন করেছেন সবই লুকিয়ে আছে এই মিউজিয়ামে। এখনো যেন এই কিংবদন্তি বেঁচে আছেন সবার মাঝে।
শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 বছর আগের বল। 1930 সালে চামড়ার যে ফুটবল ছিল সেই বলটাই কিন্তু এই মিউজিয়ামে রাখা আছে। এরপর যদি আমরা একে একে দেখাই, 1935 সালের ফুটবল রয়েছে। এই ফুটবলগুলো দেখলেই আপনার মনে পড়বে যে তখন ফুটবলটা কত কঠিন ছিল। এই ভদ্রলোককে চেনা যাচ্ছে? আপনি যদি ব্রাজিলের ডাই হার্ড ফ্যান হন তাহলে এক কথায় বলে দিবেন তিনি হচ্ছেন নেইমার জুনিয়র। সেই তার চিরচেনা চুলের স্টাইল এবং দাঁড়ানোর অঙ্গভঙ্গি সবকিছুই কিন্তু এই মূর্তিটা বোঝা যাচ্ছে। নেইমারের যে সময়টা সবচেয়ে ভালো কেটেছে সেই সময়গুলো এখানে ধরে রাখা হয়েছে। নেইমারের বুট আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে নেইমারের অটোগ্রাফ করা বল, তার পায়ের যে ছাপ সেটাও কিন্তু সান্তোস ধরে রেখেছে। ফুটবল সম্রাট পেলে সান্তোসেই কিন্তু বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন। মাঝখানে তিনি আমেরিকায় গিয়েছেন, তারপর আবার ফিরে এসেছেন। এই পুরো যে জায়গা আছেন পুরোটাই কিন্তু পেলের সময়কার যে জার্সি টি শার্ট সেগুলো ধরে রেখেছে সান্তোস। সেই লেজেন্ডকে দেখলেই যেন মনে পড়বে ফুটবলের সেই সোনালী সময়গুলো। এই যে দেখতে পাচ্ছেন জাদুঘরে হয়তোবা বাবা মা নিয়ে এসেছে, ভবিষ্যতের হয়তোবা তারাই নেইমার হবে। জাদুঘরে আনা মানে হচ্ছে যাতে তারা ফুটবলের ইতিহাস সংস্কৃতি জানতে পারে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা সম্মানটা এই ছোটবেলা থেকে বাবা মা বীজটা বপন করে দিচ্ছেন। নেইমার নেইমার 1913 সালে সান্তোস তাদের প্রথম ট্রফি জেতে, সেটাও স্থান পেয়েছে এই মিউজিয়ামে। এখানে যে দুটো ট্রফি দেখতে পাচ্ছেন এই দুটো ট্রফি হচ্ছে সান্তোসের সবচেয়ে বড় অর্জন। 1962 এবং 1963 সালে তারা জেতে, একটা এসি মিলান আর একটা হচ্ছে বেনফিকার বিপক্ষে। যে কর্নারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তোস সময়ে সময়ে বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছে, সেখান থেকে তারা যেসব সম্মাননা পেয়েছে সেগুলো স্থান পেয়েছে এই কর্নারটাতে। ট্রফি, জার্সি আর স্মৃতির এই জাদুঘর যেন ব্রাজিলিয়ানদের আত্মার ঠিকানা। এখান থেকেই নতুন প্রজন্ম নিবে অনুপ্রেরণা। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল। শেষ বেলায় নিজের বীরত্ব গাথা রচনা করে তবেই যেন বিদায় নিল লুকাকু, ডি ব্রুইনার বেলজিয়াম। ওদের গোল্ডেন জেনারেশনের শেষ অংশটা লড়ে গেল শেষ বাঁশি পর্যন্ত। একের পর এক ইনজুরির ধাক্কা সামলে ওঠা যায়নি, তবে বেলজিয়াম দেখিয়েছে সলতে একদম ফুরিয়ে যাওয়ার আগে কিভাবে দাউ দাউ করে জ্বলতে হয়। ওদেরকে হারিয়ে স্প্যানিশরা নিশ্চিত করেছে তাদের সেমিফাইনাল স্পট। রিপোর্টে বিস্তারিত। সময়ের আগেই মাঠ থেকে নেমে এলেন থিবো কোর্তোয়া। তার চোখ দুটো ভিজে গেছে ততক্ষণে। বাপাসের হিপের ব্যথা সহ্য করতে পারছিলেন না। সেই যন্ত্রণাই কি চোখে জল এনে দিয়েছিল? যারা ওর গল্পটা জানে তারাই বলতে পারবে এই কান্না তার ইনজুরির জন্য না। তখনও এক এক গোলে সমতায় ছিল স্পেন বেলজিয়াম। যে কারো কনফার্ম হতে পারত সেমিফাইনালের টিকিট। তবুও কোর্তোয়ার এই কান্না কেন? এই কান্নাতেই শেষটা মোড়ানো। কোর্তোয়া 71 মিনিটে মাঠ ছাড়েন। দুই দলের সমর্থকরা দাঁড়িয়ে বিদায় জানান। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের এই বিদায়টা এভাবে হওয়ার কথা ছিল না। স্পেন 2-1 জিতে থ্রু টু সেমিফাইনাল। মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোল 2010-এর পর প্রথমবার স্পেন বিশ্বকাপের শেষ চারে। কিন্তু বেলজিয়াম এই ম্যাচে স্পেনের বিপক্ষে নয়, হেরেছে ইনজুরির কাছে। ম্যাচ শুরুর আগেই ধাক্কা। আমাদু ওনানা আগের ম্যাচে এসিএল ছিঁড়ে ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকে এসেছিলেন দলকে সাপোর্ট করতে। জেনো দেবাস্ত বেঞ্চে নেই। বেলজিয়াম আর তার স্পোর্টিং ক্লাব দেবাস্তের ফিটনেস নিয়ে একমত হতে পারেনি। কিক অফের মিনিট কয়েক আগে সবচেয়ে বড় ধাক্কা, ইউরি টিয়েলেমান্স ওয়ার্ম আপে ইনজুরিতে পড়লেন। বাধ্য হয়ে নাম কাটতে হলো টিম শিট থেকে। কিন্তু এই অবস্থায় বেলজিয়াম যা দেখালো সেটা শেষ দেখা হলেও মাথা উঁচু রাখার মতো। ডকু মাঠে নামলেন, পুরো গ্রুপ পর্বের চেয়েও ছিলেন অনেক বেশি জীবন্ত। পেদ্রো পোরোর বিপক্ষে বারবার স্পেস বের করলেন। স্পেনের মিডফিল্ড টেনে নিজের দিকে নিতে সক্ষম ছিলেন, কিন্তু সেই একই সাহস ডেকে আনলো বিপদও। স্পেন সরাসরি খেলতে এলে পোরো এগিয়ে গেলেন, ডকু পিছিয়ে পড়লেন। সেই মৌকায় হাইড্রেশন ব্রেকের পরপরই ফাবিয়ান রুইজের গোল।
কিন্তু বেলজিয়াম ভেঙে পড়েনি। 39 মিনিটে ডি ব্রুইনার থ্রু পাস, টিমোথি কাস্তানিয়ের ক্রস, ডি কেটেলারের ডাইভিং হেডারে সমতা, প্রথম শটেই গোল। সেকেন্ড হাফে 4 জন 2014 ওয়ার্ল্ড কাপ ভেটারান একসাথে মাঠে। লুকাকু, ডি ব্রুইনা, উইটসেল, কোর্তোয়া, গোল্ডেন জেনারেশনের শেষ কারসাজি, দ্য এন্ড গেম। কিন্তু কোর্তোয়া আর পারলেন না, 71 মিনিটে বের হয়ে গেলেন। ডি ব্রুইনাও বিদায় নিলেন 85 মিনিটে। ফেরান তোরেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন ওকে নিয়ে, তাই গার্সিয়া আর ঝুঁকি নেননি। কিন্তু শেষটা এলো হঠাৎ। কুবার্সির বাইরে থেকে শট, ল্যামেন্স ধরতে পারলেন না। মেরিনো রিবাউন্ডে কিক নিলেন। স্পেন সেমিফাইনালে। বেলজিয়ামের এই জেনারেশনের কথা অনেক বছর বলা যাবে। 2018-তে থার্ড প্লেস, ফিফা র্যাঙ্কিং এ টপ স্পট, অনেক সম্ভাবনা, কিন্তু কোনো ট্রফি নেই। আন্ডার পারফর্ম কিনা সেই বিতর্ক থাকবে, কিন্তু একের পর এক ইনজুরির ধাক্কা হজম করেও শেষ রাতে তারা লড়েছে। ইউরোপের চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে লড়ে গেছে ওরা। কোর্তোয়া আরেকটা বিশ্বকাপ পাবেন হয়তো, কিন্তু বাকিদের জন্য এটাই শেষ। গুড বাই the golden generation of Belgium forever. খালিদ জামিল, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।